বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষক পরিচিতি দেখি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক, কার্বাইডাঙ্গা ডিগ্রি কলেজ, দামুড়হুদা, চুয়াডাঙ্গা। বিষয় পরিচিতি দেখি। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় সমাজ বিজ্ঞান, পত্র দ্বিতীয়, অধ্যায় নবম। এখন দেখো পাঠ শিরোনাম বাংলাদেশের নিরক্ষরতা সমস্যার ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার। শিখন ফল দেখো। পাঠ শেষে আমরা বাংলাদেশের নিরক্ষরতা সমস্যার ধারণা ব্যাখ্যা করতে পারব, বাংলাদেশের নিরক্ষরতা সমস্যার কারণ বর্ণনা করতে পারব, বাংলাদেশের নিরক্ষরতা সমস্যার প্রভাব বর্ণনা করতে পারব এবং প্রতিকার বর্ণনা করতে পারব। এরপরে দেখো আমরা আসছি নিরক্ষরতা সমস্যার ধারণা। এই ধারণা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করছি। দেখো যে নিরক্ষরতা আসলে কাকে বলবো। যে ব্যক্তি কোনো বিধি লিখতে, পড়তে এবং দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ করতে পারে না, সে হলো নিরক্ষর। অর্থাৎ লেখাপড়া না জানলে, লিখতে পড়তে না জানলে এবং হিসাব নিকাশ করে রাখতে না পারলে পরে সেই হলো নিরক্ষর। তো কোনো দেশের অগ্রগতি, উন্নতি ও সমৃদ্ধির জন্য শিক্ষা একটি মৌলিক উপাদান। মানব সম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। এদেশের শিক্ষার ইতিহাসে দেখা যায় শিক্ষার জন্য পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার পরেও যথেষ্ট শিক্ষার উন্নতি হয়নি। তো বিগত কয়েকটি আদমশুমারির প্রতিবেদনে আমরা নিরক্ষরতার যে হার দেখেছি সেগুলো দেখো নিম্নে দেওয়া আছে। 1961 সালে নিরক্ষরতা ছিল 82.4%। পরে যখন 1974 সালে আদমশুমারি হয় তখন দেখা গিয়েছে এই হার অর্থাৎ নিরক্ষরতার হার 79.8%। আবার 1981 সালের আদমশুমারিতে দেখা যায় যে 80.3% নিরক্ষর। 1991 সালে দেখা যায় 75.1% নিরক্ষর। 2001 সালে দেখা যায় 57.5% নিরক্ষর। 2011 সালে 48% নিরক্ষর এবং 2013 সালে 42.1% নিরক্ষর। আমরা তাহলে একটা ধারণা পালাম নিরক্ষরতা সমস্যার। এখন আমরা দেখব নিরক্ষরতা সমস্যার কারণগুলা কি। এখানে আমরা কারণও মেলা দেখতে পাবো, কেননা শুধু একটা সমস্যার জন্য একটা কারণই দায়ী থাকে না, বিভিন্ন ধরনের কারণ সেখানে চলে এসে একটা জটলা পাকাইতে থাকে। তো এই জন্য সমাধান করাও একটু কঠিন হয়ে যায়। তো সেইগুলো দেখো। নিরক্ষরতা সমস্যার প্রথম কারণ দেখছি আমরা দারিদ্র। দারিদ্রকে বাংলাদেশের নিরক্ষরতার প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়। দারিদ্র্যের কারণেই অনেক বাবা মা তাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাতে পারে না, বিদ্যালয়ে পড়াশোনার আনুষঙ্গিক ব্যয় বহন করতে পারে না বলে অনেক অভিভাবক সন্তানকে স্কুল দিতে পারে না। সরকারি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অবৈতনিক হলেও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত অনেক পরিবার সন্তানকে স্কুলে পাঠানোর পরিবর্তে কাজ করার জন্য পাঠায়। দারিদ্র্যের কারণে এরূপ অনেক শিক্ষার্থী স্কুলে যায় না বা ঝরে পড়ে। এরপরে আমরা দেখছি বাবা মার নিরক্ষরতা। বাংলাদেশের নিরক্ষরতার উপর একটি কারণ হলো অভিভাবকের নিরক্ষরতা। নিরক্ষর বাবা মা তাদের সন্তানদেরকে অজানা পরিবেশে বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী নয়। তারা শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয় সম্পর্কে অবগত নয় বলে সন্তানকে স্কুলে পাঠাতে আগ্রহী হয় না। অনেক সচ্ছল পরিবারেও দেখা যায় নিরক্ষরতার দরুন সন্তানকে স্কুলে পাঠায় না। তারপর দেখো বেকারত্ব। শিক্ষার বিনিয়োগ একটি লাভজনক বিনিয়োগ। তাত্ত্বিকভাবে একথা প্রযোজ্য হলেও বর্তমান বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা দেখে এতে প্রশ্নের অবকাশ থেকে যায়। গ্রামের অনেক অভিভাবক শিক্ষিত বেকারদের হতাশা দেখে তাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠানোর আগ্রহ হারিয়ে ফেললেন।
শিক্ষিত বেকারদেরকে সমাজের বোঝা হিসেবে বিবেচনা করা হয়, অথচ এই শিক্ষিত বেকারদের অনেকের অর্জিত সার্টিফিকেটের সাথে অর্জিত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকলেও স্বল্প শিক্ষিত নিরক্ষর অভিভাবকরা তা উপলব্ধি করতে পারে না। এই জন্য সাধারণ মানুষ শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এটিও বাংলাদেশের নিরক্ষরতার একটি কারণ। এরপর পেশাগত বৈচিত্র্যহীনতা দেখো। আমরা আমাদের দেশে বৃহত্তর জনগোষ্ঠীর পেশা কৃষি, যেখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হয় না, অথচ গবেষণায় দেখা গেছে সাক্ষর কৃষকেরা কৃষিকাজে বেশি লাভবান হতে পারে। পৈতৃক পেশার প্রতি তাদের আগ্রহ আছে, তাদের জন্য শিক্ষার দরকার হয় না। আবার পড়ালেখা শেখানো সন্তান পরিবারের বাইরে চলে যাবে বলে অনেক কৃষক পরিবার সন্তানকে বিদ্যালয়ে পাঠায় না। এ কারণে শিক্ষা প্রসার ব্যাহত হয়। সামাজিক বাধা দেখো। এরপর আমাদের দেশে গ্রামাঞ্চলের সামাজিক পরিবেশ ও কুসংস্কারের জালে বন্দী হয়ে অনেক নারী শিক্ষা গ্রহণ করতে পারে না। এরপর দেখো শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা। বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন অনুসারে প্রতিটি শিশুর বাড়ি থেকে 1.5 কিলোমিটার হাঁটা পথের দূরত্বের মধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থাকার কথা হয়েছে, কিন্তু এখনও অনেক চরাঞ্চল, পাহাড়ি অঞ্চল, হাওড় অঞ্চল এবং পশ্চাৎপদ এলাকা রয়েছে যেখানে এই দূরত্বে বিদ্যালয় নেই। সেসব অঞ্চলে শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এরপর দেখো যৌন হয়রানি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যৌন হয়রানি একটি বড় সামাজিক সমস্যা। বখাটেদের যৌন হয়রানির ফলে অনেক মেয়েকে শিক্ষাচক্র সম্পন্ন করার আগেই বিদ্যালয় ছেড়ে দিতে হয়, যে কারণে অভিভাবকরা তাদের সন্তানদেরকে স্কুল পাঠাতে আগ্রহ হারিয়ে ফেলে। এরপর দেখো আমরা দেখি বিদ্যালয়ে উপযুক্ত পরিবেশ না থাকা। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় স্তরটিতে সরকারের ভূমিকায় বেশি, কিন্তু এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ অধিকাংশ ক্ষেত্রে শিক্ষাবান্ধব নয়। বিদ্যালয়ে শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া আইনগতভাবে নিষিদ্ধ থাকলেও তা মানা হয় না। শিক্ষকদের সাথে মনোবৈজ্ঞানিক শিক্ষণ পদ্ধতি জানা থাকে না কিংবা উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হয় না। ফলে শিক্ষকের পরিবেশ শিশুদের জন্য আনন্দদায়ক করতে ব্যর্থ হন অনেক শিক্ষক। শিশুদের মধ্যে যারা প্রথম প্রজন্মের বিদ্যালয়গামী তাদেরকে এরূপ পরিবেশে বিদ্যালয় ছাড়তে বাধ্য করে। আবার অনেক বিদ্যালয়ে শিশুদের খেলার মাঠ নেই, এরূপ বিদ্যালয় শিশুদেরকে আকর্ষণ করতে পারে না। আবার দেখো শিক্ষা উপকরণের ব্যয় বৃদ্ধি। সরকারি উদ্যোগে প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই দেওয়া হলেও শিক্ষার অন্যান্য উপকরণের দাম অনেক বেড়েছে। ক্রমবর্ধমান হারে এরূপ বর্ধিত ব্যয় নিরক্ষরতা বৃদ্ধিতে অবদান রাখে। 1976-77 সালের তুলনায় 83-84 সালে শিক্ষা উপকরণের ব্যয় 3 গুণ বেড়েছে। 2011 সালের হিসাবে 1990-91 সালের তুলনায় তার বৃদ্ধি পেয়েছে 7 থেকে 7.5 গুণ। যদিও মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু এই বৃদ্ধির হার অনেক বেশি। আবার পঞ্চম শ্রেণীতে পাবলিক পরীক্ষা চালু হওয়ার ফলে শিক্ষার পরোক্ষ ব্যয়, যত প্রাইভেট টিউশনি, কোচিং ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা স্বল্প আয়ের মানুষের উপর চাপ সৃষ্টি করছে। এরপর দেখো বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে প্রাথমিক স্তরে 11 ধরনের বিদ্যালয় রয়েছে, যা শিক্ষাক্ষেত্রে চরম বৈশিষ্ট্য তৈরি করছে। এছাড়া শিক্ষার বাণিজ্যিকরণ হয়েছে, ফলে শিক্ষা সমাজে বৈষম্য সৃষ্টি করছে। শহর ও গ্রামাঞ্চল, ধনী দরিদ্রের মধ্যে শিক্ষার পার্থক্য দেখা যায়। আবার মাত্র বাংলাদেশে সম্ভবত 12 বছরের শিক্ষাচক্রে 4টি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পৃথিবীর আর কোথাও এরূপ নেই। এইসব বিষয় বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করেছে, যা নিরক্ষরতা ও ঝরে পড়ার কারণ। এরপর দেখো কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অনেকেই বলে থাকেন কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা। এদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই ব্রিটিশ শাসনকে পোক্ত করতে যে কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থা প্রচলিত হয়েছিল তার আধুনিক সংস্করণ। বাস্তব চাহিদা পূরণে এ শিক্ষা অনেক ক্ষেত্রেই সক্ষম নয়। তাই এরূপ শিক্ষায় উচ্চ ডিগ্রিদের মধ্যে বেকারত্ব, হতাশার মাত্রা অনেক বেশি দেখা যায়, যা অন্যদের শিক্ষা গ্রহণে অনাগ্রহী করে তোলে। এবার দেখো পর্যাপ্ত বৃত্তি ও প্রণোদনার অভাব। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে আনা এবং ধরে রাখার জন্য যে উপবৃত্তি চালু আছে তা পর্যাপ্ত নয়। এজন্য অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না। প্রাতিষ্ঠানিক উদ্যোগের স্বল্পতা। বয়স্ক শিক্ষার উন্নয়ন না ঘটলে সাস্টেনেবল নিরক্ষরতা দূর করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক পদক্ষেপ, ব্যাপক প্রচারণা, সভা সমাবেশ শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে ভূমিকা পালন করে। এরূপ পদক্ষেপের স্বল্পতাও বাংলাদেশের নিরক্ষরতার জন্য দায়ী। বাংলাদেশের নিরক্ষরতা সমাজ জন্য একক কোনো
কারণকে দায়ী করা যায় না, অনেক কারণ এক্ষেত্রে দায়ী হিসেবে বিবেচিত হয়। এরপর আমরা প্রভাব দেখব, নিরক্ষরতা সমস্যার প্রভাব। এই প্রভাবেও আমরা বিভিন্ন দিকে আমাদের প্রভাব ফেলছে সেটা জানতে পারবো দেখো পড়ার পরে। তা প্রথমে আমরা দেখি যে নিরক্ষরতার আর বাংলাদেশের একটি বড় সামাজিক সমস্যা, এটি আরও অসংখ্য সমস্যার জন্মদাতাও বটে। নিরক্ষরতার কতিপয় প্রভাব আমরা নিচে দেখো বর্ণনা করছে। প্রথমত জনসংখ্যা সমস্যা। বাংলাদেশে জনসংখ্যার সমস্যার অন্যতম প্রধান কারণ হিসাবে নিরক্ষরতাকে দায়ী করা যায়। একটি শিক্ষিত দম্পতি পরিবার ছোট রাখতে যতটা সচেতন নিরক্ষর দম্পতির নিকট ততটা প্রত্যাশা করা যায় না। সাক্ষরতা তথা শিক্ষা মানুষকে সচেতন করে, আত্ম উপলব্ধি জাগায়, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে সচেতন করে তোলে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি সেখানে দেখা যায় নিরক্ষরতার সংখ্যা অধিক। পরে দেখো দারিদ্র্য। শিক্ষা মানুষের কর্মদক্ষতা বাড়ায়, মানুষকে সম্পদে পরিণত করে। নিরক্ষর মানুষ অতিরিক্ত আয় উপার্জন করতে পারে না, তার সক্ষমতা গুণাবলীর পূর্ণতা পায় না, যে কারণে তার আয় কম থাকে, আর এরূপ ব্যক্তির পক্ষে দারিদ্র্যের সীমা থেকে বের হয়ে আসা সম্ভব হয় না। এখন দেখি কুসংস্কারাচ্ছন্নতা। নিরক্ষরতা ও অশিক্ষাই হল যাবতীয় কুসংস্কার ও অবিশ্বাসের মূল। নিরক্ষর মানুষ যুক্তি দিয়ে বিচার করতে শেখে না, বাস্তবতা উপলব্ধি করতে পারে না, ফলে সে কুসংস্কারে বিশ্বাস করে, বৈজ্ঞানিক চিন্তা ও সামাজিক উন্নয়নে প্রতিবন্ধক হিসাবে কাজ করে। এরপর দেখো বেকারত্ব। যে কোনো দেশে বেকারত্ব বৃদ্ধির জন্য দায়ী থাকে নিরক্ষরতা। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের দেরিতে হলেও দেশ বিদেশে যে কোনো স্থানে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নিরক্ষর ব্যক্তির পক্ষে সে সম্ভাবনা থাকে না। নিরক্ষরতা ব্যক্তির উৎপাদনশীলতাকেও নষ্ট করে দেয়। এখন সুশাসনের পথে অন্তরায়। বাংলাদেশের ন্যায় ভঙ্গুর গণতান্ত্রিক দেশের নিরক্ষর জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয়। এ সুযোগে শাসক দল নিজেদেরকে ইচ্ছেমতো স্বৈরাচারী আচরণ করার সুযোগ নেয়। জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটলে সচেতনতা বাড়ত, রাজনৈতিক চেতনা বৃদ্ধি পেত, ফলে সুশাসন প্রতিষ্ঠিত হতো। কিন্তু নিরক্ষরতা সুশাসনের পথে অন্তরায় তৈরি করে রেখেছে। এখন দেখো জনস্বার্থের অনুন্নয়ন ও পুষ্টির সমস্যা। শিক্ষা ব্যতীত স্বাস্থ্যকর জীবনযাপন সম্ভব নয়। উপযুক্ত পুষ্টি জ্ঞান না থাকলে পুষ্টিমান সম্পূর্ণ খাদ্য গ্রহণ করা সম্ভব হয় না, ফলে পুষ্টিহীনতা দেখা দেয়। অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি। নিরক্ষর ব্যক্তি আয় উপার্জনের পথ সীমিত, সে কারণে সে সহজেই অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি অপরাধের জন্য অশিক্ষা ও নিরক্ষরতা অনেকটা দায়ী। অন্যদিকে শিক্ষা মানুষের সুকুমার বৃত্তিগুলোর উন্নতি ঘটিয়ে তাকে সামাজিক করে তোলে এবং অপরাধ থেকে বিরত রাখে। এরপর দেখো অধিকার সম্পর্কে অসচেতনতা। নিরক্ষরতা ও অশিক্ষার ফলেই আমাদের সমাজে অধিকাংশ মানুষ তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন নয়, ফলে অন্যায়, জুলুম ও শোষণ সম্পর্কে তারা উদাসীন থাকে। এখন দেখো সচেতনতার অভাব। শিক্ষা মানুষের মধ্যে সচেতনতার বোধ সৃষ্টি করে। শিক্ষিত ব্যক্তি নিজের ও সমাজের সম্পর্কে সচেতন, কিন্তু নিরক্ষর জনগোষ্ঠী স্বীয় সমস্যা প্রয়োজনে সম্পর্কে সচেতন নয় বলে সরকার কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করতে পারছে না। দেশের উন্নয়ন ও কল্যাণে গৃহীত পদক্ষেপকেও তারা নিজেদের বলে মনে করতে শেখে না। তারা নিজেদের ভূমিকা, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে সচেতন নয়। এরপরে দেখো প্রতিভার বিকাশ হয় না। শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বহুমুখী গুণাবলী ও যোগ্যতাকে বিকশিত করে শিক্ষা। নিরক্ষর ব্যক্তিরা এই গুণাবলী ও প্রতিভার বিকাশ ঘটাতে পারে না, ফলে নিরক্ষর বিশাল জনগোষ্ঠীর জনসম্পদে পরিণত হতে পারে না, দেশ বৃহত্তর সম্পদ থেকে সুবিধা নিতে পারে না। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে নিরক্ষরতা আমাদের সমাজে আরও অনেক সমস্যার জন্য দায়ী। নিরক্ষরতা ভয়াবহ পরিণাম দেশ, জাতি, সমাজ ও বৃহত্তর মানব সমাজকে ভোগ করতে হয়। এখন তাহলে এই দূরীকরণের উপায়টা কি সেইটা আমরা দেখি। তো দূরীকরণের উপায় আমরা শুধু একটাটাই দেখব না কো, এখানে অনেকগুলো কারণ দূরীকরণের উপায় আমাদের দেখতে হবে।
সেখানে আমরা সর্বপ্রথম দূরীকরণের উপায়ে দেখব যে জীবনের মান উন্নয়ন। হ্যাঁ, তো জীবনের মান উন্নয়ন এই জন্যই দেখছি প্রথমে যে দারিদ্র্য মোচন করতে না পারলে নিরক্ষরতা দূর করা সম্ভব নয়। স্কুলে পাঠানো এবং পড়াশোনার ব্যয়ভার বহন করার মতো আর্থিক যোগ্যতা যাতে জনগণের হয় তার নিশ্চয়তা থাকা প্রয়োজন। তদ্রূপ বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার দেখি এখন। বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করা হয়েছে, তবে এক্ষেত্রে আইনের দুর্বলতা ও প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা আছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করার ক্ষেত্রে বিদ্যমান আইনের প্রয়োগ আরও কঠোর করা প্রয়োজন। এরপর দেখো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। শিক্ষিত বেকার সমস্যার সমাধান হয়ে গেলে জনগণের মনে বিশ্বাস জন্ম নেবে যে শিক্ষা গ্রহণের ফলে তাদের সন্তানেরাও চাকরি পাবে। এতে শিক্ষার প্রতি আগ্রহ বেড়ে যাবে। সরকারি বেসরকারি পর্যায়ে এই জন্য প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তারপর দেখো আধুনিক জীবনের প্রতি আগ্রহী করে তোলা। গতানুগতিক জীবনের চেয়ে উন্নত জীবনের প্রতি গ্রামীণ সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতে পারলে তারা উন্নয়নের প্রতি উৎসাহিত হবে। এরূপ জীবনের জন্য প্রয়োজন শিক্ষা। শিক্ষা আয় বৃদ্ধি করে, তাদেরকে এইরূপ জীবনে নিশ্চয়তা দিতে পারে, তাই এরূপ সচেতনতা বাড়াতে হবে। বয়স্ক শিক্ষা কর্মসূচি চালু। নিরক্ষরতা দূরীকরণের জন্য বয়স্ক শিক্ষা দান কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। বয়স্ক শিক্ষার হার বাড়লে তারা তাদের সন্তানদের শিক্ষার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবেন। এতে সার্বিক শিক্ষার হার বৃদ্ধি পাবে। বয়স্কদের চাহিদা অনুযায়ী বিশেষ পাঠ্যসূচি অনুসারে এরূপ শিক্ষার আয়োজন করা প্রয়োজন। এখন শিক্ষার উপকরণ সহজলভ্য করা। শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণের সহজলভ্যতা সৃষ্টি করা প্রয়োজন। পর্যাপ্ত শিক্ষা ঋণ ও শিক্ষা সহায়ক প্রকল্প চালু করা প্রয়োজন। এতে দরিদ্র পরিবারগুলো শিক্ষার প্রতি আগ্রহী উঠবে। নৈশ বিদ্যালয় স্থাপন। কর্মজীবী শিশুদের জন্য নৈশকালীন বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন। চাহিদা ও অবস্থার প্রেক্ষাপটে গ্রাম এবং শহরে প্রয়োজনীয় সংখ্যক বিদ্যালয় স্থাপন করতে হবে। সুবিধা বঞ্চিত শিশু, বস্তু, রাস্তার শিশু এবং কর্মজীবী শিশুদের শিক্ষার আওতায় আনতে নৈশ বিদ্যালয়ের ভূমিকা অনেক কার্যকর। পেশার সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষার প্রসার। দেশে নিরক্ষরতার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এই জন্য শুধু তত্ত্বীয় শিক্ষা নয়, সাক্ষরতা, পেশাগত দক্ষতা বৃদ্ধির সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষার প্রসার ঘটাতে হবে। কর্মজীবী মানুষ যাতে শিক্ষা গ্রহণের মাধ্যমে উপকৃত হয়, বয়স্ক শিক্ষার পরিকল্পনা সেই অনুসারে করতে হবে। কৃষকদের জন্য কৃষিভিত্তিক, শিল্প শ্রমিকদের জন্য প্রশিক্ষণমূলক, অন্য শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিমূলক শিক্ষাক্রম প্রণয়ন করে সেই অনুসারে পরিকল্পনা করতে হবে। জনসচেতনতা। শিক্ষার একটি সামাজিক সমস্যা, নিরক্ষরতা একটি সামাজিক সমস্যা, তাই এটি দূরীকরণ হল সমাজের দায়িত্ব। প্রতিটি সচেতন সাক্ষর ব্যক্তির উচিত নিরক্ষরতা দূরীকরণে এগিয়ে আসা। ব্যক্তিগত সমষ্টিগত উদ্যোগে নিরক্ষরতা দূরীকরণে যাতে সবাই এগিয়ে আসে সেজন্য উদ্যোগ নিতে হবে। একজন নিরক্ষর ব্যক্তিকে যদি একজন সাক্ষর ব্যক্তি সাক্ষরতা দান করে তবে দেশে নিরক্ষরতা থাকতে পারে না। এই জন্য প্রয়োজন সচেতনতা ও সমন্বিত উদ্যোগ। এরপর দেখো নারী শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি। মেয়েদের শিক্ষার সম্প্রসারণ ঘটলে মা শিক্ষিত হবে, আর একজন মা শিক্ষিত হলে তার সন্তান নিরক্ষর থাকতে পারে না। এই জন্য প্রতিটি বিদ্যালয়ে মহিলা শিক্ষক নিয়োগ দিতে হবে। প্রয়োজনীয় সংখ্যক নারীদের শিক্ষার হার বৃদ্ধি পেলে সেই অনুপাতে যদি কর্মসংস্থান বৃদ্ধি পায় তবে অন্যরাও উৎসাহিত হবে। নারী শিক্ষার প্রসার এবং কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা। দেখো বাংলাদেশের গ্রামাঞ্চলে পরিবহন ও যোগাযোগ উন্নত নয়। অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার জন্য অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারে না, তাই প্রয়োজনীয় সড়ক ব্যবস্থা সংস্করণ ও উন্নত করলে পশ্চাৎপদ এলাকার জনসাধারণ শিক্ষা লাভের সুযোগ পাবে। বিদ্যালয়ের সময়সূচির পরিবর্তন। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে সারা দেশে একই সময়ে ও ছুটির তালিকা অনুসরণ করা হয়, কিন্তু আঞ্চলিক ভিত্তিতে ছুটি বিন্যাস প্রয়োজন। কেননা শীতকালীন ছুটি যে সময় দেওয়া হয় হাওড় অঞ্চলের পরিবেশ তখন বিদ্যালয়ের জন্য সবচেয়ে উপযোগী থাকে। আবার বর্ষাকালে এসব বিদ্যালয়ে ক্লাস পরিচালনা করা কষ্টকর, অথচ তখন বিদ্যালয় চালু থাকে। অন্যদিকে কৃষকের ধান মাড়াইয়ের সময় বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের পরিবারে সহায়তা করতে হয় বলে বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না, কিন্তু গ্রীষ্মকালীন ছুটিতে হয়তোবা তাদের কোনো কাজ থাকে না। এসব সমস্যার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে দিতে বাধ্য হয় এবং নিরক্ষরে পরিণত হয়। তাই প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি এবং ছুটির তালিকা আঞ্চলিক ভিত্তিতে নির্ধারণ করা
প্রয়োজন। এখন আমরা দেখছি কর্মমুখী শিক্ষার প্রসার। কর্মমুখী শিক্ষা জীবন ঘনিষ্ঠ শিক্ষা। এই শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা অতি সহজে বৃত্তিমূলক কাজে প্রবেশ করতে পারে। এদেরকে দেখে অন্যরাও উৎসাহিত হয়। তাই দেশে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেষে আমরা দেখছি যে গবেষণা ও পরিকল্পনা। বাস্তব ভিত্তিক তথ্যের আলোকে পরিকল্পনা ব্যতীত কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন গবেষণা। নিরক্ষরতা দূরীকরণে জাতীয়ভাবে ফলপ্রসূ গবেষণার মাধ্যমে সমস্যাসমূহ বের করে আনা প্রয়োজন। গবেষণার প্রাপ্ত ফলাফল অনুসারে কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করা আবশ্যক। তাহলে আমরা নিরক্ষরতা দূর করার উপায় সম্পর্কে জানলাম। আগামী দিনের আমরা বাড়ির কাজ দেখি যে বাংলাদেশের নিরক্ষরতা সমস্যার কারণ, এই কারণটা তোমরা একটু ভালো করে পড়ে আসবা। আর আগামী দিনে আমরা পড়ব বাংলাদেশের বেকারত্ব সমস্যার ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার। বই নির্দেশনা দেখো ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, সমাজবিজ্ঞান, দ্বিতীয় পত্র, ঢাকা, লেকচার পাবলিকেশনস লিমিটেড, 2020। তাহলে আজকের মতো আমরা এখানে পাঠ শেষ করলাম। সকল